প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন সহ 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। তেজগাঁও কার্যালয়ে বৈঠক। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায়ে খালাস পেলেন খালেদা জিয়া। তারেক সহ বাকিরাও নির্দোষ প্রমাণিত। খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। আলোচিত ছাগলকাণ্ডে সাবেক এনবিআর সদস্য মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেফতার। দুপুরে তোলা হতে পারে আদালতে। ব্রিটেনে টিউলিপের স্থলাভিষিক্ত আইন প্রণেতা এমা রেনল্ডস। অভিযোগের আরও তদন্ত প্রয়োজন বলছেন শ্যাডো হোম সেক্রেটারি। স্বাগত। এখন ঢাকা পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন সংবিধান সহ 4 সংস্কার কমিশনের প্রধান। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন। বিস্তারিত জানবো তার কাছ থেকে। বেলায়েত, জানাবেন বৈঠক কি এখনো চলছে কিনার এ বিষয়ে আর কি কি তথ্য রয়েছে? উজ্জ্বল, দুপুর ঠিক 1টা পর্যন্ত সংস্কার কমিশনের সদস্য এবং প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। তারা যেই সংস্কার কমিশনের প্রতিবেদন এরই মধ্যে জমা দিয়েছে, সেই প্রতিবেদনগুলো তাদের সঙ্গে সেই প্রতিবেদন নিয়ে আলোচনা করবেন, পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইবেন প্রধান উপদেষ্টা। তবে এখন পর্যন্ত আমাদের হাতে যেই তথ্য আছে সেটি যদি একটু জানাই যে 4টি সংস্কার কমিশন যে এই যে প্রতিবেদন জমা দিল, এর মধ্যে যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কথা বলি, সেখানে তারা মোটা দাগে যেই সংস্কার প্রস্তাবনা এনেছে, এর মধ্যে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়ায় যে সার্চ কমিটি গঠন করা হয়, সেখানে তারা একটি কাঠামোগত পরিবর্তনের একটি প্রস্তাব দিয়েছে। বিশেষ করে তারা বলেছে সার্চ কমিটিতে শুধুমাত্র সরকার যেভাবে চায় সেভাবেই নয়, বরং বিরোধী দলের সদস্যদের থেকেও সার্চ কমিটিতে সদস্য অন্তর্ভুক্ত করা হবে। সরকারি দল এবং বিরোধী দল, দুই দল মিলেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন। এর বাইরে নির্বাচনী যে আইন আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, সে আইনে একটি মোটা দাগে অনেক পরিবর্তন তারা আনার সুপারিশ করেছেন। আরও বেশ কিছু নির্বাচনী ব্যবস্থায় আরও বেশ কিছু সংস্কার তারা প্রস্তাবনা করেছেন। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনের কথা যদি বলি, পুলিশের যেটি বলছিলাম শুরু থেকে, যে পুলিশ কেন এতদিনও জনগণের বন্ধু হতে পারলেন না, সেবক হতে পারল না, সেই জায়গায় পুলিশকে কিভাবে জনগণের কাছাকাছি নিয়ে আসা যায়, নানাবিধ সংস্কারের প্রস্তাবনা তারা দিয়েছেন, নানা ধরনের সুপারিশ করেছেন। সংবিধান সংস্কার কমিশন উল্লেখযোগ্য যেই সংস্কার প্রস্তাবনাটি করেছে, সেটি হচ্ছে জাতীয় সংসদের আসন 300টি নয়, বরং 505টি হবে। সেক্ষেত্রে 400টি সরাসরি নির্বাচনে এবং 105টি উচ্চকক্ষ হিসাবে মনোনয়নের মাধ্যমে হবে। এই 105টিতে থাকবেন সমাজের বুদ্ধিজীবী মহল, যারা সেই অর্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকেন না, তারা সরাসরি মাঠ থেকে নির্বাচন করে আসার সুযোগ নেই। তাদেরকে যে নিম্নকক্ষ আছে, সেই নিম্নকক্ষ তাদেরকে নির্বাচনের মাধ্যমে সংসদে আনবেন। এর বাইরে যে 400টি আসনের কথা বলা হচ্ছে, 400টি আসনের মধ্যে 100টি নারীদের জন্য বরাদ্দ থাকবে, বাকি 300টি সাধারণ আসন থাকবে। এই 100টি নারীরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসতে পারবেন এবং সেক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বী, নারীদের প্রতিদ্বন্দ্বী শুধুমাত্র নারীরাই থাকবেন। পুরুষ কেউ কিন্তু সেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এই ধরনের সংস্কার প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তারা রেখেছেন। প্রধান উপদেষ্টা 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে পর্যালোচনা করছেন এবং কোনো বিষয় যদি তিনি অস্পষ্ট থাকে, তাদের কাছে তিনি জানতে চাচ্ছেন কোন কোন বিষয়, কি কারণে তারা সংস্কার প্রস্তাবনা এনেছেন। এই মোটা দাগে যেই প্রস্তাবনাগুলো তারা রেখেছেন, এই প্রস্তাবনাগুলো নিয়ে বিকেল ঠিক 3টায় কয়েকজন উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তারা বিস্তারিত তুলে ধরবেন। তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি যে আসলে সরকারের তরফ থেকে এই সংস্কার প্রতিবেদনগুলো নিয়ে সর্বশেষ কী অবস্থান জানানো হয়, সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। এই ছিল প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয় থেকে সংস্কার প্রতিবেদন জমার সবশেষ খবর। উজ্জ্বল। বেলায়েত হোসাইন যুক্ত ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায়ে খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া এই মামলায় আসামিদের কেউই দোষী সাব্যস্ত হননি, যে কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও খালাস পেয়েছেন। প্রধান বিচারপতি সহ 5 জনের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে 17 বছরের আগের এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। পরে ব্রিফিংয়ে আইনজীবীরা বলেন, এই রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আরও জানাচ্ছেন নাজর লিমন।
আইনি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। দীর্ঘ 17 বছর পর দুর্নীতির জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা থেকে খালাস পেলেন তিনি। লিপ্ট আপিল গ্রহণের পর 4 দিন শুনানি শেষে রায় ঘোষণার দিন সকাল 10:15টার দিকে এজলাসে ঢোকেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের নির্ধারিত বেঞ্চের 5 বিচারপতি। শুরুতেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায় পড়তে শুরু করেন প্রধান বিচারপতি। শুরুতেই তিনি বলেন, সর্বসম্মতিক্রমে এই আপিল অনুমোদন করছে আদালত। উচ্চ আদালত ও তারও আগে নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বিচার হয়েছে। এই মামলার কোনো আসামি দোষী প্রমাণিত হয়নি এবং এই রায়ের মাধ্যমে আসামিরা নির্দোষ প্রমাণিত হয়ে হারানো সম্মান ফিরে পাবে পর্যবেক্ষণে, এও বলেন আদালত। রায়ে আরও বলা হয়, তারেক রহমান সহ যারা আপিল করতে পারেননি তারাও খালাস পাবেন এই মামলা থেকে। পরে এ নিয়ে প্রতিক্রিয়া জানান আইনজীবীরা। আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। আইনজীবীরা আরও বলেন, জিয়া পরিবারের উপর প্রতিহিংসা চরিতার্থ করতেই দায়ের করা হয়েছিল এই মামলা। ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল। এতিমদের জন্য বিদেশ থেকে পাওয়া 2,10,71,671 টাকা দুর্নীতির অভিযোগে 17 বছর আগে 2008 সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। সর্বোচ্চ আদালত এবং 5 জন জজ একসাথে বসে ডিসিশন নিয়েছে এবং একদিন না 4 দিন শুনেছে। 4 দিন শোনার পরে আজকে রায় দিয়েছে, আজকে 5th ডে, এবং পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করেছে। বিশ্লেষণ করে যেটা পাওয়া গেছে, আমার মনে হয় দ্যাট ইজ রাইট। বেগম খালেদা জিয়ার কেস প্রাথমিক ইনিশিয়াল স্টেজেই কোয়াশ হয়ে যাওয়া উচিত। 2018 সালের 8 ফেব্রুয়ারি বকশীবাজারের বিশেষ জজ আদালতের রায়ে ওই মামলায় তাকে 5 বছরের সাজা দেওয়া হয়। দুদকের আবেদনের প্রেক্ষিতে একই বছরের অক্টোবরে হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে 10 বছর করে। গেল 11 নভেম্বর ওই সাজা স্থগিত করে রায়ের বিরুদ্ধে লিপ্ট আপিল মঞ্জুর করেন উচ্চ আদালত। যে আবেদনের প্রেক্ষিতে এই মামলায় চূড়ান্তভাবে নির্দোষ প্রমাণিত হলেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। আজহার লিমন, এখন, ঢাকা। বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে বসুন্ধরা থেকে গ্রেফতার করেছে ডিবি। আজ দুপুরে তাদের আদালতে তোলা হতে পারে। এর আগে 6 জানুয়ারি 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর সহ তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুদক। এনবিআরের এই কর্মকর্তার স্ত্রী, সন্তান ছাড়াও শ্যালক, শ্যালিকা, ভাই ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন কখন নাগাদ তাকে আদালতে তোলা হতে পারে, 3টি দুর্নীতি মামলার বিষয়ে কি কি তথ্য রয়েছে? উজ্জ্বল, বহুল আলোচিত ছাগলকাণ্ডে এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজকে বসুন্ধরা থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে 3টি দুদকের মামলা রয়েছে। এর আগে আমরা দেখেছি 2004, 2008, 2013, 2021 সালে তার যে এই অবৈধ সম্পদ অর্জনের যে দুর্নীতির অনুসন্ধান সেটি আসলে করেছিলেন দুদক, যদিও সেটি আসলে আলোর মুখ দেখেনি। তবে 5 আগস্টের পর আমরা দেখেছি যে এই বছর অর্থাৎ 2025 সালের 6 জানুয়ারি তার বিরুদ্ধে 3টি পৃথক মামলা করে দুদক। 124 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলা তার বিরুদ্ধে করেছিলেন দুদক। তবে সেই মামলাই তাকে আজকে আসলে গ্রেপ্তার করা হয়েছে। এখানে আমরা দেখেছি সকালে দুদকের কর্মকর্তারা এসেছিলেন ডিবি কার্যালয়ে এবং তাকে কিছুক্ষণের মধ্যে আসলে আদালতে তোলা হবে। তিনি এখন তার স্ত্রী সহ দুদক কার্যালয়ে
রয়েছেন। এবং এছাড়া আমরা দেখেছি যে দুদক আসলে তার বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং যখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আগে ছাগলকাণ্ড দিয়ে আসলে আলোচনায় তিনি আসেন, এরপরই আসলে নড়েচড়ে বসে আবার দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে আবারও অনুসন্ধান শুরু করে এবং সেই অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে তিনি তার আত্মীয় স্বজন, তার শ্যালক শ্যালিকা সহ সবার বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে, অনিয়মের অভিযোগ রয়েছে এবং 124 কোটি টাকা তিনি জ্ঞাত আয় সম্পদ বহির্ভূত অর্জন করেছেন, সেটি গোপন করেছেন। সেই অনুযায়ী তার বিরুদ্ধে আসলে পৃথক মামলা দায়ের করেছিলেন দুদক। সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে আজকে এখানে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে রাতে এবং আজকে তাকে আদালতে তোলা হবে এবং তার বিরুদ্ধে যেহেতু অনিয়ম রয়েছে, দুর্নীতি রয়েছে, সেই কারণে আসলে তাকে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এনবিআর থেকে সরিয়ে দেওয়ার পরেও কিন্তু তিনি তার আলোচনায় আসলে থামেনি, কেন্দ্রে রয়েছেন তিনি আলোচনায়। তবে দুদকের আমরা দেখেছি যে বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, তিনি আসলে তার শ্যালক শ্যালিকার নামে বেনামে অনেক সম্পদ গড়েছেন এবং তার দায়িত্ব থাকা অবস্থায় তিনি আসলে দুর্নীতিতে জর্জরিত হয়েছেন, দুর্নীতিতে জড়িয়েছেন। যদিও তার বিরুদ্ধে 4 বার অনুসন্ধান নেমেছিল দুদক, বিশেষ করে 2004-এ দেখেছি, 2008, 2013, 2021 4 বারে অনুসন্ধান শুরু করলেও সেটি আসলে আলোর মুখ দেখেনি, অনুসন্ধান শেষ হয়নি। তাকে অনুসন্ধানে তার দুর্নীতির অভিযোগ সেটি আসলে প্রমাণ করতে পারেনি দুদক, যার কারণে সেই 4 বার আসলে তার দুর্নীতির অভিযোগ বা দুর্নীতির যে অনুসন্ধান সেটি আসলে থেমে গেছে। যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে দুদকের মামলায় তার বিরুদ্ধে রয়েছে 3টি, তাকে কিছুক্ষণের মধ্যে আদালতে তোলা হবে। পরবর্তীতে আরো বিস্তারিত আসলে জানা যাবে যে দুদকের পাবলিক প্রসিকিউটররা কি, তারা আসলে কোন কোন বিষয়গুলো আদালতের কাছে তুলে ধরেন বা কোন কোন বিষয়গুলো আরো সামনে নিয়ে আসেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ডিবি কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। জুলাই আগস্টের আন্দোলনে যেসব পুলিশ বাড়াবাড়ি করেছে, গুলি করেছে, তাদের সবাইকে ধরা হচ্ছে, তদন্ত করে আরও ধরা হবে। যারাই অপরাধ করেছে সবাইকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, আন্দোলনের ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে, কাউকেই ছাড় দেয়া হবে না। গ্রেফতার কার্যক্রম বন্ধ নেই, তদন্ত করে আইনের আওতায় আনা হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আনসার সদর দফতরে গার্ড অফ অনার দেয়া হয়। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। গ্যাস সংকটের কারণে ভোগান্তিতে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা সংযোগ থাকতেও রান্না না করতে পেরে খুঁজছেন বিকল্প ব্যবস্থা, খাচ্ছেন হোটেলে গিয়ে। কর্তৃপক্ষ বলছে, শীত এলেই বাসাবাড়িতে বাড়ে গ্যাসের চাহিদা, বিপরীতে সরবরাহ কম থাকায় দেখা দেয় সংকট। আর নিজস্ব উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতা বাড়ানোই এই সংকটের মূল কারণ বলছেন বিশেষজ্ঞরা। বাকিটা জানাচ্ছেন মাঝের মাহবুব। দিয়াশলাইয়ের কাঠেই নিঃশেষ, তবুও জ্বলছে না চলা। পুরান ঢাকার নবাবপুরের এই বাসিন্দার এমন ভোগান্তি গত কয়েক বছর ধরেই। তবে সংকট তীব্র হয়েছে গত 2 মাস। নবাবপুর ছাড়াও রাজধানীর খিলগাঁও, তেজগাঁও, মোহাম্মদপুর, শাহজাদপুর, বাড্ডা, মুগদা, মিরপুর, মগবাজার, মধুবাগ সহ আরও বেশ কয়েকটি এলাকায় গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে বলছেন বাসিন্দারা। ঘরে রান্না হয়তো হয় না, সংযোগ থাকতেও কিনতে হচ্ছে এলপিজি। বিকল্প ভরসা লাকড়ি বা ইলেকট্রিক চুলা কিংবা খাবার হোটেল। 1.5-2 বছর আগে মোটামুটি ভালোই ছিল, এখন তো একেবারেই না। আপনারা তো দেখতে আছেন আমি বারে বারে চুলা জ্বালাইতেছি, চুলা জ্বলে না। ইদানিং যাবত একেবারেই গ্যাস থাকতেছে না। 6টা থেকে 7টা পর্যন্ত দেখা যায় গ্যাসের আঁচটা একটু থাকে, ওই আছে তো আসলে রান্না করা যায় না। বাড়াইটা খুব সমস্যা আছে, সিলিন্ডার ব্যবহার করার তো সবার সামর্থ্য নাই। 3টা 4টা একটু দূর আইয়ে আর সন্ধ্যার সময় আবার জায়গা, আবার 10টার দিকে আসে গ্যাস। সকালবেলা রান্না করে বসাইছি, গ্যাস চলে গেছে, তারপরে বিকালের দিকে আসে। বাধ্য হয়ে ভুক্তভোগীরা তিতাস কার্যালয়ে ধর্ণা দিয়েছেন একাধিকবার। সন্তোষজনক উত্তর না পেয়ে ফিরেছেন হতাশ হয়ে। সমস্যার মধ্যে তারা আমাদেরকে শুধু কথা বলে কনসোলেশন দিয়েছে, কিন্তু লাস্টলি একটা কনসোলেশন 2 ইঞ্চি পাইপ, আর এখন গ্যাসের সরবরাহ একটু কম ওনারা বলেছেন, স্বীকার করেছেন, ওটা ওনাদের ন্যাশনাল ইস্যু।
শীত আসলেই খাবার ও পানি গরমের প্রয়োজনে বাড়ে গ্যাসের চাহিদা, সেই সঙ্গে চাপও কমে রাজধানী সহ সারা দেশেই। এর পেছনের কারণ স্বল্প ও দীর্ঘমেয়াদী সংকট। জ্বালানি বিভাগের গতানুগতিক ব্যাখ্যা, অতিরিক্ত ঠান্ডায় পাইপলাইনে থাকা তরল পদার্থ জমে কমিয়ে দেয় গ্যাসের চাপ। এরই মধ্যে জানুয়ারি মাসেই পরপর দুবার কারিগরি ত্রুটির কারণে চট্টগ্রামে ভাসমান এলএনজি টার্মিনালের একটি থেকে গ্যাস সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। এতে স্বাভাবিক সরবরাহ থেকেও প্রায় 150 মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস সংকট দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন স্বল্প সময়ের ব্যবধানে দুবার বন্ধ হলো এলএনজি টার্মিনালটি? না, সমস্যার কিছু না, রুটিন চেক আপ থাকে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের এবং চেক আপ একটা টাইম থাকে। আবার আর সমুদ্র যদি উত্তাল থাকে বা মনসুন সিজন বা অন্য কোনো কারণে তো আবার সমুদ্রের নিচে কাজ করা যায়। সমুদ্রের নিচে যেসব স্ট্রাকচার আছে আমাদের সাবসি পাইপলাইন আছে একটা 7 কিলোমিটার, সেগুলো সবগুলো টেস্ট করতে হয়। তো শীতকালে যেহেতু টেম্পারেচারটা কমে যায়, কমে গেলে অনেক সময় যদি লিকুইড থাকে সেটা হয়তো জমতে পারে। দীর্ঘমেয়াদী সংকটের কারণ হিসেবে অবৈধ সংযোগ এবং পুরনো লাইনের বিভিন্ন জায়গায় গ্যাস লিকেজ। এ কারণে সিস্টেম লস সহ চাহিদার বিপরীতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করতে হিমশিম খাচ্ছে তিতাস নিজেও। 1700 মিলিয়ন কিউবিক ফিট পার ডে পাই, তাহলে আমি আমার বিভিন্ন সেক্টর ওয়াইজ এগুলো দিয়ে আমি একদম স্যাটিসফাই করতে পারি যে একদম নিরবিচ্ছিন্ন। আমার যে কাস্টমার, এটা এক্সাক্ট ডিমান্ড হলো 2100, কিন্তু আমি পাচ্ছি হলো 1500 অ্যারাউন্ড, 200 কিন্তু এদিক দিয়ে নেই। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাট করতে বিগত সরকারের আমদানি নির্ভর নীতি নিজস্ব গ্যাস উৎপাদনকে নিরুৎসাহিত করেছে, ফলে তৈরি হয়েছে দীর্ঘমেয়াদী সংকট। অর্থাৎ খুলনায় গ্যাস নিয়ে যাওয়ার জন্য ট্রান্সমিশন লাইন তৈরি করার টেন্ডার হয়নি কেন? এলএনজি টার্মিনাল নির্মাণ, টার্মিনাল আবার তৈরি করা দরকার, ভবিষ্যতে গ্যাস আমদানি বাড়ানো দরকার। যেসব জায়গা থেকে বলা হচ্ছে সেই সব কথাবার্তাগুলো সেই পুরনো টেপ রেকর্ড বাজানো হচ্ছে। নতুন সরকার এসে যে নতুন টেপ রেকর্ড চালু করবে, নতুন কথা মানুষের কাছে শোনাবে, সেসব কথাবার্তা নেই। স্বাভাবিক চাহিদা মেটাতে 4000 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন প্রতিদিন। এর মধ্যে উৎপাদন ও সরবরাহকৃত এলএনজি দিয়ে চাহিদা মেটে 2500 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। ঘাটতি থাকে 1500 মিলিয়ন ঘনফুট গ্যাস। মাঝার মাহবুব, এখন, ঢাকা। যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারির দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, এখনও সরকারের দরজা তার জন্য খোলা আছে। নিজে এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত করতে বলায় টিউলিপকে ধন্যবাদ জানান তিনি। তবে ব্রিটিশ ছায়া মন্ত্রিসভার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, টিউলিপের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেরি করে ফেলেছেন স্টারমার প্রশাসন। তবে দুই দেশেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত বলে মনে করেন লেবার পার্টি। এদিকে টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রিটিশ আইন প্রণেতা এমা রেনল্ডস। আরও জানাচ্ছেন নিশিতা ব্রহ্ম। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। তার মন্ত্রিসভায় টিউলিপকে জায়গাও দিয়েছিলেন স্টারমার। দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল শেখ মুজিবুর রহমানের নাতনির ঘাড়ে। সেই টিউলিপের বিরুদ্ধেই ওঠে একের পর এক দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। এত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগপত্র গ্রহণ করলেও বলেন, ব্রিটিশ সরকারের দরজা তার জন্য খোলা আছে। ব্রিটেনকে বদলে দেওয়ার যে লক্ষ্য নিয়ে সরকার কাজ শুরু করেছে, সেই উদ্যোগ যেন ব্যাহত না হয় তা নিশ্চিতেই টিউলিপ পদত্যাগ করেছেন বলেও মন্তব্য করেন স্টারমার। টিউলিপের স্থানে নতুন ট্রেজারি সেক্রেটারি হিসেবে ব্রিটিশ আইন প্রণেতা এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছে স্টারমার প্রশাসন। যুক্তরাজ্যের স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা তদন্তের দায়িত্ব দিয়েছিলেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই তদন্ত শেষে তার ফলাফল জানিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীকে চিঠি দেন ম্যাগনাস। এরপরই পদত্যাগ করেন টিউলিপ। যুক্তরাজ্যের শ্যাডো হোম মিনিস্টার বলছেন, টিউলিপের বিরুদ্ধে আনা আর্থিক কেলেঙ্কারির অভিযোগের সুনির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকায় এই বিষয়ে আরও তদন্তের প্রয়োজন। I think the Prime Minister was far too slow to act in this case. The independent advisors' reports say there are still a number of unanswered questions about the origin of some of these extremely expensive properties that Tulip Siddiq somehow purchased. She had no visible means to do so. She herself claims to have forgotten certain information about how she came to own them. There are lots of unanswered questions about whether these properties are connected to Tulip Siddiq's aunt's corrupt regime in Bangladesh. ক্রিস ফিল্প আরও বলেন, এই কেলেঙ্কারি বাংলাদেশ থেকে ব্রিটেন এলো কিভাবে, এত ব্যয়বহুল সম্পত্তির অর্থের উৎস কি, এসব বিষয়ে দুই দেশে তদন্তের প্রয়োজন, বিশেষ করে যখন দেশের অর্থনীতি চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।
এদিকে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, ক্ষমতাসীনদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের দুর্নীতি দমনের দায়িত্ব দেওয়া হয়েছিল। ডাউনিং স্ট্রিটের অভ্যন্তরে এমন কয়েকজন ছিলেন যারা নিজেদের স্বার্থ হাসিলে টিউলিপকে মন্ত্রী বানান। এমন অভিযোগ এনেছেন খোদ লেবার পার্টির এক এমপি। লেবার পার্টির সদস্যরা বলছেন, টিউলিপ যদি আরও আগে পদত্যাগ করতেন, ব্রিটেনে বাঙালিদের ভাবমূর্তি এতটা নষ্ট হতো না। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। চট্টগ্রামে অস্তিত্বহীন মাদ্রাসা আর এতিমখানার নামে লুট হচ্ছে সরকারি বরাদ্দের শত শত টন চাল। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত এতিম ও মাদ্রাসার ছাত্ররা। সম্প্রতি নগরীর এমন কয়েকটি ভুয়া এতিমখানা ও মাদ্রাসার নামে বরাদ্দ হওয়া চাল জব্দ করে পুলিশ। অনুসন্ধানে বেরিয়ে আসে দীর্ঘদিন ধরে এসব চাল গোপনে বাজারে বিক্রি করে আসছিল একটি চক্র। আরও জানাচ্ছেন শোয়েব রহমান, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। সরকার যে খাদ্য সহায়তা দেয়, চট্টগ্রাম সহ আশপাশের জেলায় সেসব চাল বন্টন হয় এখান থেকে। প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় চালবাহী শত শত ট্রাক। তেমনই 3টি ট্রাক শাহ আমানত সেতু পার হয়ে কক্সবাজার সড়কে যাওয়ার সময় আটক করে বাকলিয়া থানা পুলিশ। কিন্তু সরকারি সহায়তার চাল পুলিশ কেন আটক করল, সেখান থেকেই অনুসন্ধানের শুরু। পুলিশ জানায়, নগরী থেকে দক্ষিণ চট্টগ্রামগামী এসব ট্রাকে প্রায় 20 থেকে 25 টন চাল ছিল, যা নগরীর বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার জন্য বরাদ্দ। তবে নগরীর ভেতরকার প্রতিষ্ঠানের চাল কেন নগর ছাড়িয়ে বাইরে যাচ্ছিল, সে সন্দেহ জাগে পুলিশের। এগুলো কোনোভাবে শহর থেকে বের হয়ে আনোয়ারার দিকে যাওয়ার সুযোগ নেই। আর এই চালের সাথে যারা জড়িত, এই ধরনের পাচারের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্তের জন্য কাজ করছি। সেই সাথে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের টিম কাজ করছে। বরাদ্দের কাগজে দেখা যায়, পাহাড়তলীর আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসা, বাকুলিয়ার বাইতুল রিদওয়ান এতিমখানা, আকমল আলী রোড এলাকার দারুল আরহাম কারিমিয়া দাখিল মাদ্রাসা, কাকতলী মধু চৌধুরী রোড এলাকার মিসবাহুল কুরআন হিফজ মাদ্রাসা সহ বেশ কিছু প্রতিষ্ঠানের জন্য এ চাল বরাদ্দ হয়। বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠান বাইতুল রিদওয়ানের অবস্থান নগরীর বাকুলিয়ার আব্দুল লতিফ হাট এলাকায়। সেখানে প্রতিষ্ঠানটির খোঁজ করলে স্থানীয়রা কেউ এতিমখানাটির সন্ধান দিতে পারলেন না। আশেপাশের এলাকাতেও খুঁজলাম, কিন্তু পেলাম না। ফোন নম্বর থাকলে এটা জানা যেত, ফোন নম্বর আপনিও কখনো শুনেন নাই? প্রায় 1 ঘন্টা যাবৎ আব্দুল লতিফ হাট এবং তার আশেপাশের এলাকায় আমরা মাদ্রাসাটির খোঁজ করলাম। অন্তত 15 থেকে 20 জন মানুষের কাছে জিজ্ঞাসা করলাম, বেশ কয়েকটি স্পটেও ঘুরলাম, কিন্তু সেই মাদ্রাসাটির অস্তিত্ব খুঁজে পেলাম না। আমাদের কাছে আরও একটি মাদ্রাসার তথ্য আছে। এবার আমরা নগরীর সরাইপাড়ায় সেই মাদ্রাসাটির খোঁজ করতে রওনা হচ্ছি। খাদ্য বিভাগের জমা দেয়া কাগজপত্রে আবু বকর সিদ্দিক আদর্শ মাদ্রাসার অবস্থান পাহাড়তলীর সরাইপাড়াতে। সেখানেও নেই এই মাদ্রাসার কোনো অস্তিত্ব। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে তাহলে কিভাবেই বা সরকারি খাদ্য গুদাম থেকে এসব চাল ছাড় হলো? উত্তর জানতে আমরা যাই আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে। জানা যায়, মূলত ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দের দেয়া তালিকা অনুসারে এসব প্রতিষ্ঠানের নামে চাল বিতরণ করে খাদ্য বিভাগ। জেলায় এ তালিকা দেন ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা। প্রতিষ্ঠান আছে কি নেই সেটি দেখার দায়িত্বও তাদের। গেল 6 মাসে অন্তত 2500 টন এমন চাল বরাদ্দ পেয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। তবে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি কর্মকর্তারা। পরে মোবাইল ফোনে তার বক্তব্য ধারণ করা হয়। আমরা ত্রাণ মন্ত্রণালয়ের জেলা ডিআরওর অফিস থেকে রিকুইজিশন পাই, ওই অনুযায়ী আমরা ডিও দিই। ওনারা যাকে দিতে বলে তাকে আমরা দিই। ওনারা ওই যে লোকের যাকে পাঠায় তার সিগনেচার ওনারা অ্যাটাস্টেড করে দেয়, আমরা ওটা দেখেই দিই। এবার আমাদের গন্তব্য জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস। জানতে চাই, অস্তিত্বহীন প্রতিষ্ঠান কিভাবে বরাদ্দ পেল? জবাবে অসহায়ত্ব ত্রাণ কর্মকর্তার কণ্ঠে। জানান, ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা রাজনৈতিক নেতাদের সুপারিশে এসব বরাদ্দ দেয়া হয়। মহানগরীতে জনবল সংকটে এসব প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নেওয়া সম্ভব হয় না অনেকাংশেই।
এটা প্রশ্নটা যদিও খুব কঠিন, এটা আমি মনে করি যে উভয় পক্ষেরই আসলে আমারও একটু সতর্কতা অবলম্বন হওয়া দরকার ছিল, আর যারা জাল জালিয়াতি করতেছে তারা তো আসলে কন্টিনিউ করেই যাবে। তবে আমি এই জিনিসটা জানার পর থেকে আমাদের অফিস থেকে এখন আমরা আসলে এই জিনিসটা স্টপ রেখেছি। আমরা প্রত্যেকটা জিনিস অ্যাকুরেটলি দেখে শুনে তারপর আমরা হয়তো সামনের দিকে আগাচ্ছি। মূলত অগ্নি দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সরকারি সহায়তা হিসেবে চাল বরাদ্দ দেয় ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়। দেওয়ানহাটের খাদ্য গুদামের এসব গুদাম থেকেই সরকারি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দেয়া হয়, যা এখান থেকেই সরবরাহ করা হয়। গেল 6 মাসে এমন 2400 টনের বেশি চাল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান হিসেবে দিয়েছে সরকার। আমরা যে সকল তথ্য পেয়েছি সেখানে মাত্র 25 টন চালের তথ্য পেয়েছি, যেটি নিয়ে প্রশ্ন তোলা যায়। কিন্তু কী পরিমাণ চাল নয়ছয় হচ্ছে সেটি এখন অনুসন্ধানের দাবি রাখে। সেই সাথে সরকারি চালের নয়ছয় ঠেকাতে সারা দেশে এভাবে কত বেনামি সংস্থা কিংবা প্রতিষ্ঠানে চাল সরবরাহ করা হচ্ছে সেটিও অনুসন্ধানের দাবি রাখে। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। যশোরের চৌগাছা উপজেলা চত্বরে শুরু হয়েছে 3 দিনব্যাপী খেজুর গুড়ের মেলা। গাছিরা এসেছেন উৎপাদিত খেজুরের রস, গুড় এবং গুড় দিয়ে তৈরি নানা ধরনের পিঠা পায়েসের পসরা নিয়ে। সেখানে আছেন সহকর্মী রিপন হোসেন, বিস্তারিত জানবো তার কাছ থেকে। রিপন, জানাবেন মেলায় কয়টি স্টল বসেছে, ক্রেতা বিক্রেতাদের সমাগম কেমন? স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ের মনোহরা, এই স্লোগানকে সামনে রেখে কিন্তু এখানে আমরা দেখেছি যে প্রশাসন চত্বরে 3 দিনব্যাপী মেলা বসেছে। আজকে সকালে জেলা প্রশাসক আজহারুল ইসলাম তিনি মেলার উদ্বোধন করেছেন ফিতা কেটে, বেলুন উড়িয়ে। তারপরে মেলার স্টলে পরিদর্শন করেছেন, স্টলগুলো দেখেছি আমরা। দেখেছি যে স্টলগুলো রয়েছে প্রায় 20টির মতো স্টল রয়েছে এবং 2 শতাধিক যারা গাছি রয়েছেন তারা এই স্টলগুলোতে এসেছেন। খেজুরের যে বিভিন্ন গুড়, পাটালি এবং যে বিভিন্ন পিঠা, সেই পিঠা দিয়ে কিন্তু এই স্টলগুলো সাজানো হয়েছে। একদম প্রান্তিক যে কৃষক রয়েছে, চাষি রয়েছে, তারাই এসেছেন এই মেলায় এবং তারা মেলার মাধ্যমে তাদের যে পণ্য, উৎপাদিত পণ্য তারা এখানে প্রদর্শন করছেন এবং এখানে বিক্রি করছেন। আমরা দেখেছি যে প্রতি কেজি গুড় এখানে 400 টাকা থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি করছেন এবং যে পাটালি রয়েছেন সেটি 500 টাকা থেকে 600 টাকা পর্যন্ত বিক্রি করছেন। তারা বলছেন যে বর্তমান সময়ে যে খেজুরের গুড় উৎপাদন করতে যে খরচ হয় তার সাথে সামঞ্জস্য রেখে এখানে নির্ভেজাল গুড়ের যে নিশ্চয়তা সেটি কিন্তু তারা দিচ্ছেন। উপজেলা প্রশাসনের থেকে বলা হচ্ছে যে দিন গেলে গাছিটা হারিয়ে যাচ্ছে, গাছ হারিয়ে যাচ্ছে, সেই গাছ এবং ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু এই গুড়ের যে মেলা সেটি আয়োজন করা হয়েছে। সামনের দিনগুলোতে এই মেলায় আরো বিভিন্ন অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, গ্রামীণ যে ঐতিহ্য লাঠি খেলা সেটিও অনুষ্ঠিত হবে। 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু এই মেলার শেষ হবে এবং সর্বশেষ গাছিদের সম্মাননা দেওয়ার কথাও বলছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে। যারা এখানে উৎপাদিত যে গুড় নিয়ে আসছেন, আমরা যারা এখানে ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই গুড়ের মান ভালো এবং দামও তারা সাশ্রয় পাচ্ছেন। সব মিলাই ছিল এখান থেকে গুড়ের মেলার যে সর্বশেষ খবর। উজ্জ্বল হাফিজ। যশোর থেকে গুড় মেলার খবর জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। এখনও দাবানলে জ্বলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস। 24 ঘন্টায় বাতাসের গতিবেগ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যে কারণে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই দাবানল। এখন পর্যন্ত ইটর্নার প্যালিসেডস ক্যালিফোর্নিয়ায় ইতিহাসের দ্বিতীয় আর চতুর্থ ভয়াবহ দাবানল। দাবানলে জ্বলে পুড়ে গেছে 60 স্কয়ার মাইল এলাকা, যা প্যারিসের চেয়েও বড়। দাবানল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে দেশটির ফায়ার সার্ভিস। এই আগুনে এখন পর্যন্ত 25 জনের প্রাণ গেছে। দ্বিতীয়বারের চেষ্টায় দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইউলকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন তদন্তকারী দল। ইউলের বাসভবন থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তাকে। গেল বছরের ডিসেম্বরে হঠাৎ করে মধ্যরাতে দেশের সামরিক আইন জারির কারণে গেল 6 সপ্তাহ ধরেই তার বিরুদ্ধে তদন্ত চলছিল। ইউলকে গ্রেপ্তারের আগে সকালে তার বাসভবনের সামনে ভিড় করেন সমর্থক আর বিরোধীরা। এর মধ্যে কেউ কেউ বলেন দেশের স্বার্থে তাকে গ্রেপ্তার করা জরুরি এবং খুব দ্রুত সময়ের মধ্যে জরুরি। এদিকে রক্তপাত এড়াতে প্রশ্নোত্তর পর্বের জন্য ইউল প্রস্তুত বলেও জানান তিনি। ভারতীয় সেনাবাহিনীর দর্শনের সঙ্গে দেশটির গৌরবময় ঐতিহাসিক সংযোগ তৈরি করতে পাকিস্তানের আত্মসমর্পণের ছবিটি সেনাপ্রধানের কার্যালয় থেকে সরানো হয়েছে। ছবি প্রতিস্থাপনের 1 মাস পর এই ব্যাখ্যা দিলেন সেনাপ্রধান। প্রায় অর্ধ শতাব্দী ধরে 1971 সালের 16 ডিসেম্বর যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের আত্মসমর্পণের ছবিটি ভারতীয়দের কাছে সবচেয়ে বড় সামরিক বিজয়ের
প্রতীক ছিল। গেল ডিসেম্বরে ছবিটি ভারতীয় সেনাপ্রধানের কার্যালয় থেকে নামিয়ে টানানো হয় ফিল্ড অফ ডিডস বা কর্মক্ষেত্র নামে নতুন একটি চিত্রকর্ম। বাকিরা জানাচ্ছেন তানভীর জনি। 1971 সালের 16 ডিসেম্বর দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর পাকিস্তানের আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতা পায় বাংলাদেশ। ঐতিহাসিক সেই দিনে যৌথ বাহিনীর সামনে আত্মসমর্পণ দলিলে সই করেন পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি। যৌথ বাহিনীর পক্ষে ছিলেন মিত্রবাহিনীর কমান্ডার ভারতীয় জেনারেল জগজিৎ সিং আরোরা। আত্মসমর্পণের আনুষ্ঠানিকতায় বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন গ্রুপ ক্যাপ্টেন AK খন্দকার। আত্মসমর্পণের ঐতিহাসিক মুহূর্তটি বাংলাদেশের মতো ভারতেও গৌরবের প্রতীক ছিল। প্রায় 53 বছর ধরে ভারতীয়দের সবচেয়ে বড় সামরিক বিজয়ের স্মারক ছিল আইকনিক এই ছবিটি। ভারতীয় সেনাপ্রধানের কার্যালয়ে টানানো ছিল এটি, যা বিদেশি জেনারেল ও অন্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে তোলা ছবির পটভূমি হিসেবে ব্যবহৃত হতো। গেল 16 ডিসেম্বর ছবিটি ভারতীয় সেনাপ্রধানের কার্যালয় থেকে সরিয়ে নিলে শুরু হয় বিতর্ক। পরে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় ছবিটি কার্যালয় থেকে সরিয়ে পুনঃস্থাপন করা হয়েছে সেনাপ্রধানের আরেকটি লাউঞ্জ মানেকশ কনভেনশন সেন্টারে। আর সেনাপ্রধানের কার্যালয়ে বর্তমানে শোভা পাচ্ছে ভারতীয় এক সেনার আঁকা ফিল্ড অব ডিডস বা কর্মক্ষেত্র নামে নতুন চিত্রকর্ম। নতুন চিত্রকর্মটি দেশটির সেনাবাহিনীর অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে সংযুক্ত করার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। ছবিটি নামানোর 1 মাস পর এর ব্যাখ্যা দিলেন ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, আত্মসমর্পণের ছবিটি সরানো হয়নি, বরং পুনঃস্থাপন করা হয়েছে। আর নতুন ছবিটি বর্তমান বাস্তবতা বিবেচনায় তৈরি করা হয়। 16 December was chosen as the date to place that painting, the surrender painting, in Manekshaw Center, because that is an auspicious date where we should have placed it. As far as the other chief lounge is concerned, it's a mural, it cannot be removed from there. So I had to take the decision from where to take it out. It was taken that. Coming on to the painting which is there as of now, which is নতুন চিত্রকর্মটির ব্যাকগ্রাউন্ডে তুষার ঢাকা পাহাড়, লাদাখের প্যাঙ্গন লেক, বিষ্ণুর বাহন, কৃষ্ণের রথ এবং চাণক্যের উপস্থিতি রয়েছে। পাশাপাশি শোভা পাচ্ছে আধুনিক সামরিক সরঞ্জাম, যেখানে ভারতের গৌরবময় ইতিহাসের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ দেখানো হয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন সহ 4টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। তেজগাঁও কার্যালয়ে বৈঠক। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায়ে খালাস বেগম খালেদা জিয়া। তারেক সহ বাকিরাও নির্দোষ প্রমাণিত। খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল। যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই, জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত। আলোচিত ছাগলকাণ্ডে সাবেক এনবিআর সদস্য মতিউর ও তার স্ত্রী লায়লা গ্রেপ্তার। আজই তোলা হতে পারে আদালতে। ব্রিটেনে টিউলিপের স্থলাভিষিক্ত আইন প্রণেতা এমা রেনল্ডস। অভিযোগের আরও তদন্ত প্রয়োজন বলছেন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।